হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা বাংলা থেকে ইংরেজি লেখার ক্ষেত্রে বুঝতে পারি না যে কিভাবে শুরু করব এবং কিভাবে বা আমরা শেষ করব। বিশেষ করে যে কোনো বাংলা থেকে ইংরেজি লেখার ক্ষেত্রে যে গ্রামাটিক্যাল বিষয়, ওয়ার্ড বা সেন্টেন্স স্ট্রাকচারগুলো ফলো রাখতে হবে, সেগুলো আমরা দেখব আজ কিভাবে আমরা খুব দ্রুততার সাথে এবং যে কোনো বাংলা থেকে ইংরেজি এক নিমেষে আমরা লিখে দিতে পারবো। তো চলো আমরা আজ দেখব যে একটি বাংলার এখানে প্যাসেজ রয়েছে, সেই বাংলা প্যাসেজ থেকে আমরা কিভাবে ইংলিশে লিখতে পারি এবং সেটা কিভাবে শুরু করব। তো প্রথমে আমরা এখানে একটি প্যাসেজ দেখতে পাচ্ছি, যে প্যাসেজটিতে আমরা দেখতে পাচ্ছি যে এক সময় এক রাখাল ছিল। তো এখানে প্রতিটা সেন্টেন্স লেখার ক্ষেত্রে আমাকে প্রথমত দেখতে হবে যে সেখানে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এই তিনটে জিনিস প্রথমে যদি আমরা খুঁজে বার করতে পারি, তাহলে কিন্তু আমাদের সেই প্যাসেজটা ট্রান্সলেশন করার ক্ষেত্রে 90% কাজ আমাদের প্রায় শেষ হয়ে গেল। এরপরে যেটা, সেটা হলো প্রতিটা ওয়ার্ডের, অর্থাৎ প্রতিটা ওয়ার্ডের আমাদের ধরে ধরে যে মানে সেটা জানতে হবে এবং সেগুলোর ইংরেজি শব্দ অর্থাৎ ইংরেজি ওয়ার্ড আমাদেরকে খুঁজে বার করতে হবে। এরপরে আমাদের দেখতে হবে যে টেন্স, এখানে কোন টেন্স ব্যবহার করা হয়েছে, অর্থাৎ প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স না ফিউচার টেন্স। এবং প্রতিটা টেন্সের আবার যে ডিফারেন্ট টাইপ রয়েছে সেই টাইপগুলো জানতে হবে, যেখানে কোন টাইপের টেন্সের কোন টাইপের ভাগ ব্যবহার করা হয়েছে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট না প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো এইভাবে আমাদের দেখতে হবে প্রতিটা সেন্টেন্সের প্রতিটা অর্ড সহ, গ্রামাটিক্যাল স্ট্রাকচার সহ। তো চলো আমরা পুরো আগে যে প্যাসেজটা আছে সেটা দেখে নিই। সে বনের ধারে তার গরু চড়াতো, মজা করার জন্য সে প্রায়ই বাঘ বাঘ বলে চিৎকার করত। গ্রামবাসীরা তাকে সাহায্য করার জন্য ছুটে আসতো। রাখালটি দাঁড়িয়ে হেসে হেসে উঠত, গ্রামবাসীরা রেগে যেত এবং চলে যেত। প্রতিবারই তাদের বোকা বানানো হতো। একদিন সত্যি একটি বাঘ এসেছিল। রাখালটি সাহায্যের জন্য চিৎকার করে কাঁদছিল, কিন্তু কেউ তার সাহায্যে আসেনি, অর্থাৎ এগিয়ে আসেনি। তারা ভেবেছিল রাখালটি আগের মতোই মজা করছে। বাঘটি তার ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে হত্যা করে। সুতরাং এই হলো আমাদের পুরো প্যাসেজটি এবং এখান থেকে আমরা লিখব। তো প্রথমে যে সেন্টেন্সটা আমরা লিখব সেটা হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি এক সময় এক রাখাল ছিল। তো এক সময় বলতে আমরা লিখব কি, অনস আপন এ টাইম। তো অনস আপন এ টাইম এটা কিন্তু সাবজেক্ট নয়, এটা আদার্সের মধ্যে পড়বে, আদার্সের। অর্থাৎ এখানে যদি আমরা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট খুঁজি এবং দেন রিমেইনিং বা আদার্স বলি, তো এটার মধ্যে কিন্তু এই আদার্সের মধ্যে অনস আপন এ টাইম পড়ছে। আর দেয়ার ওয়াজ এ শেফার্ড, তো এক সময় বা এটা এক সময় কি এক রাখাল ছিল। তাহলে দেয়ার কেন ব্যবহার করা হয়েছে, এখানে রাখাল একজন বোঝাচ্ছে, এর জন্য ওয়াজ ব্যবহার করেছি। কিন্তু দেয়ার কখন ব্যবহার করি, তো দেয়ার এই অর্থটি আমরা যখন ব্যবহার করি সেটা হচ্ছে কিছুর অস্তিত্ব, অর্থাৎ কিছুর অস্তিত্ব আছে বোঝাতে, বা কোনো কিছু আছে সেটা কিন্তু অব্যক্তিগত কিছু আছে বোঝাতে আমরা দেয়ার ব্যবহার করি। তো রাখাল যেহেতু নিজেই আছেন, নিজেই বিদ্যমান, তো সেই ক্ষেত্রে আমরা এখানে দেয়ার ব্যবহার করেছি আছে বোঝাতে। তাহলে কি, দেয়ার ওয়াজ এ শেফার্ড, একদা বা এক সময় এক রাখাল ছিল। আর ওয়াজ কেন ব্যবহার করা হয়েছে, ছিল অর্থে, অর্থাৎ এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করা হয়েছে এবং সেটা হচ্ছে পাস্ট টেন্সের কিন্তু কন্ডিশনাল সেন্স, অর্থাৎ সাধারণ বা বর্তমান অবস্থা, সাধারণ অবস্থা এখানে বোঝানো হচ্ছে। সাধারণ অবস্থাকে বর্ণনা করতে কিন্তু এখানে ওয়াজ ব্যবহার করা হচ্ছে বা ছিল অর্থে এখানে ব্যবহার করা হয়। আর কি, এ শেফার্ড হচ্ছে একজন রাখাল। তো এখানে কিন্তু এ শেফার্ড হলো সাবজেক্ট, আর এখানে আমরা যদি ভার্ব খুঁজি তো সেক্ষেত্রে কিন্তু আমরা V2 পাবো, অর্থাৎ ওয়াজ। তো এখানে V2 এর কাজ করছে কি, ওয়াজ, অর্থাৎ অ্যাজ এ লিঙ্কার হিসেবে কাজ করছে, এখানে অ্যাজ এ লিঙ্কার হিসেবে কাজ করছে। তো দেয়ারের মধ্যে, অর্থাৎ ইন্ট্রোডাক্টরি দেয়ার। তো ইন্ট্রোডাক্টরি দেয়ার বলতে অব্যক্তিগত কোনো কিছু আছে অর্থে আমরা কিন্তু ইন্ট্রোডাক্টরি দেয়ার ব্যবহার করি। তো এইভাবে আমরা অনস আপন এ টাইমের পরিবর্তে আমরা কিন্তু অনসও লিখতে পারি, অনস অর্থাৎ একদা বা কোনো এক সময়, অনস দেয়ার ওয়াজ এ শেফার্ড, আমরা এইভাবে কিন্তু লিখতে পারি। বা আমরা এটাকে এইভাবে লিখতে পারি,
অনস দেয়ার লিভড, অনস দেয়ার কি লিভড, একদা থাকতো বা একদা বাস করতো এক মেষপালক বা এক রাখাল। তো শেপার্ডকে আমরা আরও কয়েকটি ওয়ার্ডের মাধ্যমেও কিন্তু আমরা লিখতে পারি, যেমন আমরা কিন্তু এটাকে হার্টসম্যানও লিখতে পারি। কি হার্টসম্যান, হার্টসম্যান হচ্ছে রাখাল বা মেষপালক, বা এটাকে কিন্তু আমরা কাউ হার্ডও লিখতে পারি। কি কাউ হার্ড। তো এইভাবে কিন্তু আমরা ডিফারেন্ট ওয়েতে আমরা এক একটি সেন্টেন্স লিখতে পারি। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, সে বনের ধারে তার গরু চড়াতো। কি করতো? সে বনের ধারে তার গরু চড়াতো। তো এখানে দেখো, সে বনের ধারে তার গরু চড়াতো, এই চড়াতো শব্দটার মাধ্যমে আমরা কিন্তু বুঝতে পারছি সে প্রায়ই চড়াতো, অর্থাৎ সে কিন্তু একটা হ্যাবিচুয়াল কাজ করত, অর্থাৎ তার একটা অভ্যাসগত কাজ অতীতে করতো। আর অভ্যাসগত কাজ যখন আমরা অতীতে করি সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইউজ টু অথবা উড দিয়ে লিখি মেন ভার্বের আগে, অর্থাৎ মেন যে V1 তার আগে কিন্তু আমরা ইউজ টু বা উড ব্যবহার করি। কেমন? যেমন সে বনের ধারে তার গরু চড়াতো, তাহলে হি এখানে হচ্ছে সাবজেক্টের কাজ করছে। আর ইউজ টু এর ব্যবহার কখন করি? আমরা বললাম যে যখন অতীতের কোনো অভ্যাসগত কাজকে বোঝায় তখন কিন্তু আমরা অতীতের অভ্যাসগত কাজ, অতীতের কি অভ্যাসগত কাজ বোঝাতে ইউজ টু বা উডের ব্যবহার করা হয়। তাহলে কি হি ইউজ টু গ্রেজ মানে কি চড়াতো, গ্রেজ হচ্ছে এখানে কিন্তু চড়াতো, অর্থাৎ এখানে ভি অনের কাজ করছে। হি ইউজ টু গ্রেজ, সে চড়াতো হিজ ক্যাটেল, তার গরু। তো এখানে গরু তো আর একটা চড়াতে যায় না, রাখাল অনেকগুলো গরু নিয়েই যায়। তো এখানে কিন্তু অবজেক্টের কাজ করছে। হি ইউজ টু গ্রেজ হিজ ক্যাটেল বাই দ্য এজ অফ দ্য ফরেস্ট, অর্থাৎ বনের ধারে। বাই দ্য এজ বলতে এখানে কিনারা বলতে পারি বা ধারে বোঝাই। তাহলে কি বনের ধারে, সে বনের ধারে কিন্তু তার গরু চড়াতো। তো ক্যাটেল বলতে এখানে অনেক গরু ছাগল একসাথে থাকলে সেটাকে আমরা ক্যাটেলের মাধ্যমে বোঝাই বা বুঝি। আর এখানে ইউজ টু বা উড এর ব্যবহারটা বলে দিলাম। গ্রেজ যেটা হচ্ছে আমরা এখানে চড়ানো বলি, অর্থাৎ যেটাকে আমরা ফিডও ব্যবহার করতে পারি। কি হি ইউজ টু ফিড, অর্থাৎ খাওয়াতো, বা আমরা এটাকে কিন্তু প্যাস্চারও বলতে পারি, প্যাস্চার অর্থাৎ চড়াতো। তো আমরা ফিড বা প্যাস্চারও ব্যবহার করতে পারি গ্রেজের পরিবর্তে। আর হিজ ক্যাটেল অর্থাৎ তার ক্যাটেলের পরিবর্তে কারো যদি বুঝতে অসুবিধা হয় কাউজও ব্যবহার করতে পারো। তো ক্যাটেল কিন্তু আমরা জানি যে সিঙ্গুলার এবং প্লুরাল দুটো একই ফর্মে হয়। ক্যাটেল সিঙ্গুলার প্লুরাল সেম ফর্মে থাকে। আর বাই দ্য এজ বা এটাকে আমরা কিন্তু অন্যরকম যদি লিখতে চাই তাহলে লিখতে পারি কি ক্লোজ টু দ্য ফরেস্ট, ক্লোজ টু দ্য ফরেস্টও আমরা বলতে পারি। বা আমরা বলতে পারি কি বিসাইড দ্য ফরেস্ট, কি বিসাইড দ্য ফরেস্ট, অর্থাৎ সেই বনের পাশে বা বনের ধারে বা বনের কিনারায়। তো এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে কি, পরের বাক্যটি মজা করার জন্য সে প্রায়ই বাঘ বাঘ বলে চিৎকার করত। তো এই করতোর মাধ্যমে এটাও কিন্তু হ্যাবিচুয়াল বোঝাচ্ছে, অর্থাৎ হ্যাবিচুয়াল কাজেরই এটা একটা অংশ। কি করতো? জাস্ট ফর ফান, মজা করার জন্য। এই অংশটা আমরা প্রথমে লিখে নেব, জাস্ট ফর ফান অর্থাৎ মজা করার জন্য। এটা আমরা রিমেইনিং বা আদার্সের মধ্যে রাখছি। তো এটা আমরা প্রথমে লিখলেও কোনো অসুবিধা নেই। তাহলে জাস্ট ফর ফান, মজা করার জন্য, বা এটাকে আমরা সিম্পলিও বলতে পারি, সিম্পলি। তাহলে সিম্পলি ফর ফান অর্থাৎ সাধারণভাবে মজা করার জন্য, বা সিম্পলি ফর অ্যামিউজমেন্ট, সিম্পলি ফর কি অ্যামিউজমেন্ট অর্থাৎ স্বাভাবিকভাবে মজা করার জন্য বা আনন্দ করার জন্য। হি উড অফেন, এখানে সাবজেক্টের কাজ করছে হি। উড অফেন, উড হচ্ছে হ্যাবিচুয়াল টাস্কের ক্ষেত্রে বা ওয়ার্কের ক্ষেত্রে আমরা উড ব্যবহার করি। আর অফেন প্রায়ই কি ক্রাই আউট, এই ক্রাই আউটও কিন্তু ভার্ব 1 নম্বর ফর্ম, অর্থাৎ সে চিৎকার করে বলতো বা চিৎকার করতো। ক্রাই আউট মানে চিৎকার করা। কি করতো? টাইগার বাঘ বাঘ বলে সে চিৎকার করতো। আর এখানে অফেন্ড মানে প্রায়ই শব্দটা ব্যবহার করা হচ্ছে, যেটাকে আমরা জানি অ্যাডভার্বের কাজ করছে এখানে, অর্থাৎ সময়কে ইন্ডিকেট করছে, অ্যাডভার্ব অফ টাইম।
তো এটাকে কিন্তু আমরা ফ্রিকুয়েন্টলিও বলতে পারি কি ফ্রিকুয়েন্টলি, অর্থাৎ প্রায় বা মাঝে মধ্যেই সে ভাগ ভাগ করে চিৎকার করতো। তো এখানে আমরা সাবজেক্ট এবং দেন এটা অক্সিলারি ভার্ব পেয়েছি, উড সাবজেক্ট, আর মেন ভার্ব হচ্ছে এখানে কাজ করছে ক্রাই আউটের। আর কি কি করে চিৎকার করতো সেটা হচ্ছে বাঘ বাঘ বলে। তো এখানে কিন্তু আমরা অবজেক্টও পেয়ে গেলাম। তো সাবজেক্ট ভার্ব অবজেক্ট এবং আদার্স বা রিমেইনিং বা অন্যান্য ওয়ার্ডগুলো বসিয়ে কিন্তু আমরা সমস্ত সেন্টেন্সটিকে সম্পূর্ণ করেছি। তো ক্রাই আউটকে আমরা যদি বুঝতে অসুবিধা হয় এটাকে কিন্তু আমরা শাউটও লিখতে পারি। শাউট মানে কি চিৎকার করা, বা এটাকে কিন্তু আমরা ইয়েলও বলতে পারি। ইয়েল মানেও চিৎকার করা। তো যেটা তোমাদের সুবিধা হবে তোমরা সেইভাবে লিখতে পারো। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি হচ্ছে গ্রামবাসীরা তাকে সাহায্য করার জন্য ছুটে আসতো। ছুটে আসতো, তো এখানেও সেই একই রকমভাবে উড ব্যবহার করব। তাহলে কি এখানে সাবজেক্ট হচ্ছে গ্রামবাসীরা, দ্য ভিলেজার্স, এখানে সাবজেক্টের কাজ করছে। উড হচ্ছে কি অক্সিলারি ভার্ব কাজ করছে। তাহলে দ্য ভিলেজার্স উড কাম, V1। তাহলে গ্রামবাসীরা ছুটে আসতো, কাম রানিং অর্থাৎ ছুটে আসা। তো কাম রানিং বা দৌড়ে আসা বা ছুটে আসা, দ্য ভিলেজার্স উড কাম রানিং টু হেল্প হিম। তো টু হেল্প অর্থাৎ টু প্লাস V1 যখন ব্যবহার করব তখন কিন্তু ইনফিনিটিভের কাজ করছে এখানে, করতে, সাহায্য করতে, বা আমরা বলতে পারি টু সে বলতে, বা টু ডু করতে, বা টু টেল, তো এরকম, বা টু সি দেখতে। তো এইরকম কিন্তু আমরা টুর পরে মেন ভার্ব অর্থাৎ ভার্বের 1 নম্বর ফর্ম ব্যবহার করি কি তাকে সাহায্য করার জন্য ছুটে আসতো। দ্য ভিলেজার্স উড কাম রানিং টু হেল্প হিম, তাকে সাহায্য করার জন্য ছুটে আসতো। কি করতে ছুটে আসতো? তাকে সাহায্য করার জন্য ছুটে আসতো। তো এটা কিন্তু এখানে অবজেক্টের কাজ করছে, তাকে সাহায্য করার জন্য ছুটে আসতো। তো এইভাবে কিন্তু আমরা সাবজেক্ট, অক্সিলারি ভার্ব এবং মেন ভার্ব ও অবজেক্ট আলাদা আলাদা করে কিন্তু যদি আমরা সঠিকভাবে লিখতে পারি তাহলে কিন্তু আমরা পুরো সেন্টেন্স অর্থাৎ বাংলা থেকে ইংরেজির যে কোনো সেন্টেন্সই আমরা লিখতে পারবো। তো এখানে আমরা ভিলেজার্সটাই যেহেতু গ্রামবাসীরা প্রত্যেকে ছিল, তো এখানে আমরা ভিলেজার্সও লিখতে পারি, বা আমরা কিন্তু এটাকে লোকাল পিপলও বলতে পারি, অর্থাৎ সেখানকার যে স্থানীয় মানুষ বা সাধারণ মানুষরা ছুটে আসতো। আর কাম অর্থাৎ আসতো, বা এটাকে কিন্তু আমরা অ্যারাইভও বলতে পারি, অ্যারাইভ অর্থাৎ সেখানে ছুটে আসতো, বা কী করতো তারা সেখানে, কাম বা অ্যারাইভ অর্থাৎ পৌঁছাতো। আর রানিং বলতে পারি অর্থাৎ ছুটে আসা, বা এটাকে কিন্তু আমরা রাশিংও বলতে পারি। তো এটা আমরা রাশিং বা হারিংও লিখতে পারি। হারিংও মানে দ্রুত গতিতে আসা বা ছুটে আসা। আর টু হেল্প মানে সাহায্য করা, বা এটাকে আমরা টু অ্যাসিস্টও বলতে পারি, বা আমরা এটাকে টু এডও বলতে পারি, অর্থাৎ সাহায্য করার জন্য। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে কি, রাখালটি দাঁড়িয়ে হেসে হেসে উঠত। তো রাখালটি দাঁড়িয়ে, এখানে সাবজেক্টকে কে, রাখাল অর্থাৎ এখানে দ্য শেফার্ড এখানে সাবজেক্ট, আর দাঁড়িয়ে হেসে হেসে উঠত। তো উড লাফ আউট, কি লাফ আউট লাউড, অর্থাৎ যে হেসে হেসে উঠত বা দাঁড়িয়ে সে একটু আওয়াজ করে হাসা, যেটা খিলখিল করে হাসা। তো এখানে কিন্তু তেমনটাই বোঝাচ্ছে। তাহলে কি দ্য শেপার্ড উড লাফ, অক্সিলারি ভার্ব হচ্ছে উড এবং লাফ এটা হচ্ছে V1, আর লাউড সে চিৎকার করে বা হেসে হেসে উঠত। এখানে কিন্তু আমরা এইভাবেই সেন্টেন্সটিকে লিখব। আর এখানে আমরা লাফ আউট, বা এটাকে আমরা কিন্তু যেহেতু একটা ফ্রেজ লাফ আউট লাউড, এটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি কি বাস্ট ইনটু লাফটার, বাস্ট ইনটু লাফটার। তাহলে কি দ্য শেপার্ড উড বাস্ট ইনটু লাফটার, অর্থাৎ সে হেসে উঠতো বা হাসিতে ফেটে পড়তো। এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। তো চলো আমরা দেখি পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে গ্রামবাসীরা রেগে যেত এবং চলে যেত। তাহলে কি গ্রামবাসীরা রেগে যেত এবং চলে যেত। তো লিখব দ্য ভিলেজার্স অর্থাৎ গ্রামবাসীরা, এখানে সাবজেক্টের কাজ করছে, উড গেট অ্যাংরি অর্থাৎ রেগে যেত। তো এখানে অক্সিলারি ভার্বের কাজ করছে উড, এবং গেট অ্যাংরি অর্থাৎ রেগে যেত বা রেগে যাওয়া, যেটাকে আমরা গ্রো বলতে পারি, কি গ্রো অ্যাংরি বা গেট অ্যাংরি দুরকমভাবে লিখতে পারি। অ্যান্ড লিভ হচ্ছে চলে যাওয়া, অর্থাৎ সে জায়গাটা ছেড়ে যাওয়া। তো এটাকে আমরা দুটো যে ভার্ব রয়েছে সেই দুটো ভার্বকে কিন্তু আমরা অ্যান্ডের মাধ্যমে এখানে যুক্ত করেছি।
আর লিভকে আমরা কিন্তু ডিপার্টও বলতে পারি, কি ডিপার্ট, চলে যাওয়া, বা এটাকে আমরা কিন্তু ডিপার্টের পরিবর্তে আমরা আর কি লিখতে পারি, তাহলে লিভ বা ডিপার্ট, বা আমরা এটাকে বলতে পারি গো অ্যাওয়ে, গো অ্যাওয়ে। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, প্রতিবারই তাদের বোকা বানানো হতো। প্রতিবারই, তো আমরা এটা ইচ টাইম বলতে পারি, এটা আমরা প্রথমে ব্যবহার করতে পারি অথবা এটা আমরা পরে ব্যবহার করতে পারি। তো দে ওয়্যার, এখানে দে হচ্ছে সাবজেক্ট, দে ওয়্যার ফুলড, তাদেরকে বোকা বানানো হতো। তো এখানে কিন্তু প্যাসিভ ভয়েসের কাজ করছে, কি প্যাসিভ ভয়েস, অর্থাৎ এটাকে প্যাসিভ বাক্য লেখা হয়েছে কিভাবে, দে ওয়্যার ফুলড, তাদেরকে বোকা বানানো হতো, এখানে ফুলড অর্থাৎ V3, আর এখানে অস ব্যবহার করা ওয়্যার ব্যবহার করা হয়েছে, যেটা কিনা কি অ্যাজ এ অক্সিলারি ভার্বের কাজ করছে। তো যেমনটা আমরা লিখি, অর্থাৎ প্যাসিভ ভয়েস করার ক্ষেত্রে সিম্পল পাস্ট টেন্সের যখন আমরা প্যাসিভ ভয়েস করি সেক্ষেত্রে আমরা কেমন লিখি, সেক্ষেত্রে কিন্তু আমরা সাবজেক্ট লিখি, দেন অস অথবা ওয়্যার লিখি, দেন V3 লিখি, দেন বাই লিখি, দেন অবজেক্ট লিখি, এইভাবে কিন্তু আমরা লিখি। তো এটা তেমনভাবে লেখানো হয়েছে, অর্থাৎ দে ওয়্যার ফুলড, তাদেরকে বোকা বানানো হতো, কি বাই কার দ্বারা, বাই দ্য শেফার্ড, বাই দ্য শেফার্ড, বাই দ্য শেফার্ড। এখানে কিন্তু সেই শেফার্ড অর্থাৎ যে কাভার্ড বা যিনি কিনা কাউ অর্থাৎ যে গরু বা মেষপালক যেটা রয়েছে, সেই মেষপালকের দ্বারা কি তারা অর্থাৎ ওই গ্রামবাসীরা কিন্তু প্রতিবারই বোকা হতো, এমনটাই কিন্তু লেখা হয়েছে, অর্থাৎ তাদেরকে বোকা বানানো হতো। তো এই কারণে কিন্তু এখানে প্যাসিভ ভয়েস ব্যবহার করা হয়েছে, সরাসরি তারা বোকা হচ্ছে না, তাদেরকে বানানো হতো। আর এভরি টাইম হচ্ছে প্রতিবারই এখানে ব্যবহার করা হয়েছে, বা আমরা এভরি টাইমের পরিবর্তে কিন্তু আমরা ইচ টাইমও বলতে পারি, কি ইচ টাইম অর্থাৎ প্রতিবার তাদেরকে বোকা বানানো হতো। দে ওয়্যার ফুলড, তাদেরকে প্রতিবারই বোকা বানানো হতো, বা আমরা বলতে পারি দে ওয়্যার কি ট্রিকড, দে ওয়্যার ট্রিকডও বলতে পারি, ট্রিকড। বিভিন্ন ধরনের চাতুরির মাধ্যমে, বা দে ওয়্যার ডিসিভডও বলতে পারি, ডিসিভড, তারা প্রতারিত হতো। তো চলো আমরা এর পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে যে একদিন সত্যি একটি বাঘ এসেছিল। তাহলে একদিন কি বলবো আমরা, একদিন অর্থাৎ অন ডে এ রিয়েল টাইগার, এখানে সাবজেক্ট হচ্ছে এ রিয়েল টাইগার, অর্থাৎ সত্যি একটা বাঘ, অর্থাৎ এ রিয়েল টাইগার কি অ্যাপিয়ার্ড, এসেছিল অর্থাৎ উপস্থিত হয়েছিল। অ্যাপিয়ার্ড মানে উপস্থিত হওয়া, বা সেখানে পৌঁছেছিল, বা সেখানে আবির্ভূত হয়েছিল বলতে পারি আমরা। তো রিয়েল বা এটাকে আমরা কিন্তু এ অ্যাকচুয়াল টাইগার, এখানে কিন্তু V2 অর্থাৎ আবির্ভূত হয়েছিল। তো সাবজেক্ট ভার্ব এখানে আমরা পেয়ে গেছি। তো সাবজেক্ট ভার্ব এসেছিল, তো এটা যেহেতু আমরা একটি পাস্ট টেন্সে দেখতে পাচ্ছি, সিম্পল পাস্ট টেন্সে, তো সেই কারণে কিন্তু আমরা উড এখানে ব্যবহার করিনি। তো ওয়ান ডে এ রিয়েল টাইগার অ্যাপিয়ার্ড, সেখানে উপস্থিত হলো, বা আমরা বলতে পারি কি অ্যাকচুয়ালও বলতে পারি, কি অ্যান অ্যাকচুয়াল টাইগার একটা প্রকৃত বাঘ, বা আমরা বলতে পারি এ ট্রু টাইগার কি অ্যাপিয়ার্ড, সেখানে উপস্থিত হলো, বা আমরা বলতে পারি কেম অর্থাৎ এসেছিল। তো এইভাবে কিন্তু আমরা সেন্টেন্সটাকে লিখতে পারি। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে যে রাখালটি সাহায্যের জন্য চিৎকার করে কাঁদছিল। তাহলে এখানে আমরা রাখালটি বা আমরা এখানে সাবজেক্ট পাবো দ্য শেফার্ড কি স্ক্রিমড অর্থাৎ, তো রাখালটি সাহায্যের জন্য চিৎকার করে কাঁদছিল। তাহলে কি বলবো, এখানে সাবজেক্ট হচ্ছে দ্য শেফার্ড স্ক্রিমড অর্থাৎ চিৎকার করছিল, অ্যান্ড ক্রাইড এবং কাঁদছিল ফর হেল্প অর্থাৎ সাহায্যের জন্য। দ্য শেফার্ড স্ক্রিমড অ্যান্ড ক্রাইড ফর হেল্প অর্থাৎ রাখালটি কি আর্তনাদ করছিল এবং কাঁদছিল সাহায্যের জন্য। তো এখানে কিন্তু আমরা স্ক্রিমড বা এখানে কিন্তু আমরা এখানে V2 এর কাজ করছে কি স্ক্রিমড, অ্যান্ডের মাধ্যমে আরেকটা ভার্ব যুক্ত করা হয়েছে, সেটা হচ্ছে কাঁদছিল বা সেটা হচ্ছে কান্না করছিল, বা আমরা এটাকে উইপড বলতে পারি, উইপড, বা এটাকে আমরা বলতে পারি কি সফট অর্থাৎ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। আর স্ক্রিমড হচ্ছে আর্তনাদ করা, যেটাকে আমরা শাউটেড বলতে পারি, শাউটেড, বা এটাকে আমরা ইয়েল্ডও বলতে পারি, ইয়েল্ড, কান্না করছিল বা চিৎকার করছিল।
ঠিক আছে। তো এখানে সাবজেক্ট এবং V2 এর কাজ করছে এবং দুটো এখানে V2 রয়েছে। আর ফর হেল্প অর্থাৎ সাহায্যের জন্য, এখানে হচ্ছে অবজেক্টের কাজ করছে। কিসের জন্য? সাহায্যের জন্য, ফর হেল্প, সাহায্যের জন্য। তো এইভাবে কিন্তু আমরা এই সেন্টেন্সটাকে লিখতে পারি। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, কিন্তু কেউ তার সাহায্যে আসেনি। বাট নো ওয়ান, এখানে নো ওয়ান হচ্ছে সাবজেক্ট, যেটাকে আমরা নানও বলতে পারি একসাথে, নান বা নো ওয়ান। বাট নো ওয়ান, কিন্তু কেউই অর্থাৎ সাবজেক্ট, আর কেম হচ্ছে V2। বাট নো ওয়ান কেম, কিন্তু কেউ আসেনি টু এইড হিম, তাকে সাহায্য করার জন্য বা তাকে সাহায্য করতে। তো টু এইড এখানে কিন্তু ইনফিনিটিভের কাজ করছে, টু প্লাস ভিয়ন অর্থাৎ এইড, বা আমরা অ্যাসিস্ট বলতে পারি সাহায্য করা, বা টু হেল্প হিম, তাকে সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসেনি। তাকে, কাকে? তাকে, এখানে কিন্তু অবজেক্টের কাজ করছে হিম। তাহলে তাকে কেউ সাহায্য করার জন্য এগিয়ে আসেনি। তো এইভাবে কিন্তু আমরা সেন্টেন্সটাকে লিখতে পারবো। আর এখানে আমরা নো বডি বললাম, নান, বা আমরা এখানে কিন্তু আমরা নো বডিও বলতে পারি, অর্থাৎ কেউ আসেনি। আর কেম অর্থাৎ, বা এটাকে আমরা কিন্তু অ্যারাইভডও বলতে পারি, কি অ্যারাইভড, কেউ এগিয়ে আসেনি। বা এটাকে আমরা কিন্তু রেসপন্ডেডও বলতে পারি, রেসপন্ডেড, অর্থাৎ কেউ তার ডাকে সাড়া দেয়নি। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে কি, তারা ভেবেছিল রাখালটি আগের মতোই মজা করছে। দে অর্থাৎ তারা কি ভেবেছিল, থট। তো এখানে সাবজেক্ট V2, তারা ভেবেছিল। হি ওয়াজ জোকিং অ্যাজ ইউজুয়াল, সে কি করছিল? হি ওয়াজ জোকিং। তো এখানে কিন্তু আমরা দুটো সেন্টেন্স দেখতে পাচ্ছি। হি ওয়াজ, দে থট, এখানে কমা দিয়ে আমরা সেন্টেন্সটাকে যুক্ত করব। দে থট, তারা ভেবেছিল। হি ওয়াজ জোকিং, এবং সে মজা করছিল। জোকিং মানে মজা করছিল, যেহেতু পাস্ট টেন্সে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স এখানে ব্যবহার করা হয়েছে, কারণ অতীতকালে কোনো কাজ চলছিল বোঝাতে আমরা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। তাহলে দে থট, তারা ভেবেছিল। শি ওয়াজ জোকিং অ্যাজ ইউজুয়াল, সে যেমনটা প্রতিনিয়ত বা স্বাভাবিকভাবে সে মজা করে সেইটাই সে করছিল। তো এখানে আবার সাবজেক্ট, দেন অক্সিলারি ভার্ব, দেন মেন ভার্ব জোকিং, অর্থাৎ মেন ভার্ব হচ্ছে জোক, তার সাথে আইএনজি ব্যবহার করা হয়েছে। তো এখানে অ্যাজ ইউজুয়ালটাকে আমরা বলতে পারি কি অ্যাজ বিফোর, অর্থাৎ আগে যেমনটা সে করছিল। তো অ্যাজ বিফোর আমরা বলতে পারি। আর থট, বা এটা কিন্তু আমরা অ্যাজিউমডও বলতে পারি, অ্যাজিউমড, অর্থাৎ সে ধারণা করেছিল বা সে ভেবে নিয়েছিল, অ্যাজিউমড। আর ওয়াজ জোকিং, বা আমরা এটাকে কিন্তু বলতে পারি কি ওয়াজ কিডিংও বলতে পারি, ওয়াজ কিডিং, অর্থাৎ হাসাহাসি বা আগের মতো মজা করা। তো চলো আমরা এর পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, বাঘটি তার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে হত্যা করে। তাহলে বাঘটি, এখানে সাবজেক্ট কিন্তু আমরা বাঘটি করব, দ্য টাইগার, এখানে সাবজেক্ট। আর লিফট হচ্ছে ঝাঁপিয়ে পড়া। তো এখানে হচ্ছে V2 এর কাজ করছে লিফট, অন হিম, তার উপর ঝাঁপিয়ে পড়ে, অ্যান্ড কিলড হিম, এবং তাকে হত্যা করে। তো এই যে দ্য টাইগার, এই টাইগারটি কিন্তু এখানে লিফট এবং কিল্ড, এই দুটোরই কিন্তু সাবজেক্ট হিসেবে কাজ করছে, অ্যান্ড কিল্ড হিম, এবং তাকে হত্যা করেছিল। আর এখানে অবজেক্টের কাজ করছে হচ্ছে হিম, আর লিফট এবং কিল্ড V2, এখানে দুটো V2কে যুক্ত করা হচ্ছে অ্যান্ডের মাধ্যমে, আর এখানে দুটো হিম আছে অর্থাৎ অবজেক্ট আছে। তো এইভাবে কিন্তু আমরা সেন্টেন্সটাকে লিখতে পেরেছি। আর আমরা এই লিফটটাকে কিন্তু আমরা জাম্পটও বলতে পারি, কি জাম্পড, অর্থাৎ ঝাঁপিয়ে পড়া তার উপরে। বা এখানে আমরা পাউন্সড আপনও বলতে পারি, কি পাউন্সড আপন, অর্থাৎ ঝাঁপিয়ে পড়া। বা এখানে কিল্ড আছে, কিল্ড, বা এটাকে কিন্তু আমরা স্লেউ বলতে পারি, কি স্লেউ, অর্থাৎ তাকে হত্যা করা। তো এইভাবে আমরা কিন্তু লিখতে পারবো। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। তো বন্ধুরা, এই ছিল আজকের একটি বেঙ্গলি টু ইংলিশ প্যাসেজ ট্রান্সলেশন। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। যারা প্রতিনিয়ত ক্লাস দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং তোমরা এইভাবে ক্লাসের পাশে থাকো। আশা করি তোমাদের জন্য আরও হেল্পফুল ক্লাস আনতে পারবো। তো ধন্যবাদ, চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।